বিভিন্ন স্বাদের গল্প শোনার জন্য এখনই সাবস্ক্রাইব করুন স্কেয়ার অ্যালার্ট অফিসিয়াল। আমরা এখানে বিভিন্ন স্বাদের গল্প বলে থাকি। নমস্কার, স্কেয়ার অ্যালার্টের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আজ আপনাদের জন্য হেমন্ত দত্তের লেখা একটি গ্রাম বাংলার ভূতের গল্প, কালা পানির জলপিশাচ। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের গল্প আপনাদের ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, তাহলে আমরা আরো উৎসাহিত হই। আর একটা জিজ্ঞাসা, কেমন লাগছে আমাদের পরিবেশনা? আপনাদের ভালো লাগা খারাপ লাগা সমস্তটাই আমাদের জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। সাথে নতুন নতুন গল্প পেতে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেল স্কেয়ার অ্যালার্ট অফিসিয়ালকে। আর ভবিষ্যতে আপনারা কোন ধরনের গল্প শুনতে চান, আপনাদের জীবনের কোনো ভয়ের ঘটনা থাকলে অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে। আপনাদের মতামত আমাদের একান্তই দরকারি। তাহলে শুনে নিন আমাদের আজকের নিবেদন, লেখক হেমন্ত দত্তের কলমে কালা পানির জলপিশাচ। সাইকেলটা কিছুটা আনমনেই চালাচ্ছিল বলরাম। মনটা আজ একদম ভালো নেই তার। শুধু তার নয়, তাদের পোস্ট অফিসের কারোরই মন ভালো নেই। এত বড় একটা দুর্ঘটনা পাথর করে দিয়েছে সকলকেই। খবরটা শুনে তো প্রলয়বাবু কেঁদে উঠেছিল হাউ হাউ করে। গঙ্গাদা সব থেকে কাছের ছিল তার। প্রায় দিনই দুজনে বাড়ির আনা টিফিন ভাগাভাগি করে খেত। প্রাণ খুলে হাসি মজা গল্প করত দুজনে। তাই গঙ্গাদার এরকম মর্মান্তিক মৃত্যুটা তাকেই আঘাত দিয়েছে সব থেকে বেশি। খবরটা এনেছেন নান্টুবাবু ঘন্টাখানেক আগে। খবর শুনেছ? আমাদের গঙ্গাদা মারা গেছেন জলে ডুবে। সে কি গো, কি বলছো? সে কি, কখন হলো? চলো চলো গঙ্গাধর বাড়ি যাই, দেখি কি অবস্থা সেখানে। অফিসের ৩-৪ জন গেছেন গঙ্গাদার বাড়ি। হয়তো দেহকার্য শেষ হলে তবে ফিরবেন তারা। অফিস ছুটি হওয়ার পরে সকলেই অফিস ছেড়ে চলে গেলেও বলরাম আরো অনেকটা সময় থম মেরে বসেছিল। কেমন যেন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল তার। গঙ্গাদা জলে ডুবে মারা গেছে, এই কথাটা শোনার পরই বলরামের বুকটা ধরফর করে উঠেছিল। কানে বাজছিল এক মহিলার চরম আকুতি। কেউ যেন বহু দূর থেকে তার নাম ধরে ডাকছে। বলু, বলু আমায় বাঁচা, বলু, বলু আমায় বাঁচা, বলু, বলু আমায় বাঁচা। আর ডাকটা কানে প্রতিধ্বনিত হতেই বলরামের শরীরটা যেন পাথর হয়ে গিয়েছিল। তাই সবাই একে একে অফিস ছেড়ে চলে গেলেও বলরাম জড়ভরতের মতো বসেছিল নিজের জায়গায়। গেটকিপার ছেলেটা এসে ডাক দিতে কিছুটা বোকা দৃষ্টিতে তাকিয়েছিল ছেলেটার দিকে, কিন্তু কোনো উত্তর দেয়নি। ছেলেটা অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, কি স্যার, আপনি বাড়ি যাবেন না? সবাই তো চলে গেছে। বলরাম কিছুটা থতমত খেয়ে উঠে পড়েছিল। মৃদু স্বরে শুধু বলেছিল, ও হ্যাঁ, যাই। সাইকেলটা নিয়ে অফিস চত্বর ছাড়িয়ে চলে এসেছিল যত দ্রুত সম্ভব। কিন্তু বলরামের মনে হলো ৮ ঘন্টার পথ যেন আজ ফোরাতেই চাইছে না। সামনেই কালা পানির বিল। সেটা পেরিয়ে গেলেই বটতলায় হরিদার চায়ের দোকান। এই দোকানেই ঘন্টা দুয়েক কাটায় বলরাম। একটা জমাটি আড্ডা চলে। বলরাম যেহেতু বিয়ে শাদী কিছু করেনি, তাই কেউ তার পথ চেয়ে বসে থাকবে না। বেশ কয়েক প্রস্থ চা টা খেয়ে ধীরে সুস্থে বাড়ি ফিরে সে। রাতে কোনো রকমে ভাতে ভাত খেয়ে বিছানায় শরীরটা একটু এলিয়ে দেয়। বলরামের ঘুম একটু বেশি, তাই এক ঘুমেই সকাল হয়ে যায়। কিন্তু আজ যেন বলরামের মনে হচ্ছে সবকিছুই অন্য দিনের থেকে আলাদা। কেন যেন তার মনে হচ্ছে শুধু গঙ্গাদার মৃত্যু নয়, আজ যেন আরো কিছু ঘটতে চলেছে, আরো মর্মান্তিক কিছু। বলরাম সাইকেলটা থামালো। আকাশটা আজ কেমন যেন ঘোলাটে। ধোঁয়ার একটা চাদর যেন বিছিয়ে আছে চারিদিকে। বাতাসে ভ্যাপসা একটা গরম। বলরাম সাইকেলটা টেনে নিয়ে গিয়ে রাস্তার ধারের গাব গাছটার তলায় দাঁড়ালো। পকেট থেকে একটা সিগারেট বের করে ধরালো সে। সাইকেলটায় ঠেস দিয়ে এক মুখ ধোঁয়া ছাড়ল। অস্ফুট স্বরে নিজের মনেই বলল, গঙ্গাদা ভালো সাঁতার জানতো, তাহলে ডুবলো কি করে?
আবারও দেখছি বুড়োদার কথাটাই সত্যি। অতল জলের গভীরে সত্যি বাস করে কোনো জলপিশাচ। সে সুযোগ পেলেই টেনে নেয় মানুষকে জলের অন্ধকারে। সিগারেটটা আরো একটা টান দিয়ে ছুঁড়ে ফেলে দিল বলরাম। তার কিছুই যেন তার ভালো লাগছে না। মনের ভিতর বহু বহু পুরনো একটা অপরাধ বোধ মাথা চাড়া দিয়ে উঠতে চাইছে। কিন্তু কেন? গঙ্গাদা জলে ডুবে মরেছে বলে? আর সেই ডুবে মরাটাই জাগিয়ে দিতে চাইছে গোপন অতীত সেই ঘটনাটাকে। বলরাম সাইকেলটা আবারও চালিয়ে দিল। বটতলার আড্ডায় ঘন্টা 2 কাটালে সব অস্বস্তি কেটে যাবে। মনের অস্বস্তিটা তাই কোনো রকমে ঝেড়ে ফেলে প্যাডেলে চাপ দিল সে। হঠাৎ কালাপানির বিলের কাছে পৌঁছতে থেমে গেল বলরাম। কানে এসে লাগছে একটা শব্দ। কেউ যেন প্রবল বেগে জলে আঘাত করছে। বলরামের বুকটা অজানা কোনো কারণে কেঁপে উঠল। কাঁপা কাঁপা চোখে তাকালো বিলের দিকে। আর তাকাতেই দৃশ্যটা দেখে শরীরের রক্ত হিম হয়ে গেল তার। দুটো কালো হাত প্রবল বেগে আঘাত করছে জলে নিজের দেহটাকে ভাসিয়ে রাখার জন্য। কিন্তু তার শরীরটাকে যেন কেউ প্রবল বেগে টানছে জলের নিচে টেনে নিয়ে যাওয়ার জন্য। ছেলেটা এক একবার মাথা তুলছে জলে, আর দমকা কাশি ছিটকে আসছে তার মুখ থেকে। এই ধোঁয়া ধোঁয়া অন্ধকারে বলরাম ছেলেটার মুখটা চিনতে পারল না। কিন্তু ছেলেটার কোটর থেকে ঠিকরে আসা চোখ দুটো যেন আকুলভাবে তাকেই ডাকছে। সেটা স্পষ্ট বুঝতে পারছে বলরাম। সাইকেলটা সে ছুঁড়ে ফেলার মতন ফেলে দিয়ে ছুটে গেল কালাপানির বিলের দিকে। বিড়বিড় করে বলে চলল, বাঁচাতে হবে ছেলেটাকে, যেমন করেই হোক বাঁচাতে হবে, বাঁচাতে হবে, ছেলেটাকে যেমন করেই হোক বাঁচাতে হবে। কিন্তু ঘাটে পৌঁছতে কেউ যেন তার পায়ে দড়ি বেঁধে দিল। তার চোখের সামনে দৃশ্যমান হলো একটা কালো পিচ্ছিল দেহ। যেন হাজার অমাবস্যার অন্ধকার জমে তৈরি হয়েছে সেই দেহটা। ভাটার আগুনের মতো চোখ, এক হাতের মতো লম্বা একটা ক্লেদাক্ত লকলকে জিভ। সরীসৃপের মতো কিলবিল করে সে জলের তলা থেকে উঠে আসছে ছেলেটাকে জলের অতলে টেনে নামানোর জন্য। হিংস্র নখের শাড়িটা জলের তলাতেও স্পষ্ট দেখা যাচ্ছে। এরকমই এক ক্লেদাক্ত শরীর, এরকমই এক ভয়ঙ্কর কিছুই সে দেখেছিল বহু বছর আগে। সেদিন এইরকমই এক জলপিশাচ টেনে নিয়ে গিয়েছিল একটা দেহকে। বলরামের মুখ থেকে আপনা হতেই ছিটকে এলো, জলপিশাচ, কালাপানির জলপিশাচ। বাঁচাও! 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 ছেলেটা একই রকম ভাবে চেষ্টা করছে নিজেকে বাঁচানো। আগের মতোই বিস্ফারিত চোখে কাতর আবেদন করছে বলরামকে তাকে জল থেকে তোলার জন্য। কিন্তু বলরাম যে কিছুতেই নড়াতে পারছে না নিজেকে। দরদর করে ঘাম গড়াচ্ছে তার সারা শরীরে। হাত পা গোটা দেহ কাঁপছে থরথর করে। পাথরের মতো এক দৃষ্টি নিয়ে বলরাম দেখল কেমন করে ছেলেটার ছটফট করতে থাকা দেহটা একটু একটু করে তলিয়ে গেল জলের নিচে। না না, তলিয়ে গেল না। কালাপানির অতল অন্ধকারে লুকিয়ে থাকা এক ভীষণ মূর্তি, এক ভীষণ জল পিশাচ হিংস্র ভঙ্গিতে টেনে নিয়ে চলে গেল ছেলেটাকে অতল অন্ধকারে। থরথর করে কাঁপতে থাকা শরীরটা নিয়ে বলরাম ধপাস করে বসে পড়ল ঘাটে। এক চরম আতঙ্কে চোখ দুটো বুজে এলো তার। আর তখনই শুনতে পেল সেই মহিলা কণ্ঠের আকুল আর্তনাদটা। কেউ যেন বহু দূর থেকে তাকে ডাকছে, বলু, বলু আমায় বাঁচা, বলু, বলু আমায় বাঁচা, বলু, বলু আমায় বাঁচা। একটু পরেই কিছু যেন বলরামকে ভিতর থেকে সজোরে ধাক্কা দিল। ঝাঁকুনি খেয়ে গেল তার শরীরটা। উদ্ভ্রান্তের মতো এক দৃষ্টি নিয়ে তাকালো কালাপানির বিলের দিকে। নিকষ কালো জল একদম স্থির, কোনো তরঙ্গ নেই সেখানে। ঘাট থেকে ধীর ভঙ্গিতে উঠে এগিয়ে গেল পড়ে থাকা সাইকেলটার দিকে।
সাইকেলটা তুলতে গিয়েও যেন তুলতে পারল না। হাঁটু গেঁথে বসে পড়ল মাটিতে, হাউ হাউ করে কেঁদে উঠল। সুমিদি, সুমিদি, আমায় ক্ষমা করো সুমিদি, সুমিদি, ক্ষমা করো আমাকে। কতক্ষণ ওভাবে বসেছিল খেয়াল নেই বলরামের। কাছের কোনো একটা গাছে একটা অচেনা পাখি ডেকে উঠল তারস্বরে। বলরাম যেন নাড়া খেলো একটু, মুখে একটা আওয়াজ করে তুলল সাইকেলটা। তারপর এক বুক ভয় আর যন্ত্রণা নিয়ে চাপ দিল প্যাডেলে। যেতে যেতে আলতো ঘাড় ঘুরিয়ে তাকালো কালাপানি বিলের দিকে। বলরামের যেন মনে হলো কালো জলে আবারও ঢেউ উঠছে, আর সেই ঢেউ ঠেলে পাড়ের দিকে উঠে আসছে কালো পিচ্ছিল একটা শরীর। তার হাঁ মুখ থেকে বের হয়ে আসা টকটকে লাল জিভটা যেন ঝড়ের বেগে এগিয়ে এসে পেঁচিয়ে ধরতে চাইছে তার গলা। বলরামের পা দুটো ভীষণ ভয়ে চাপ দিল সাইকেলটার প্যাডেলে। সাইকেলটা একটা ঝাঁকুনি খেয়ে ঝড়ের বেগে এগিয়ে গেল সামনের দিকে। সাইকেলটা যে কখন বটতলার চায়ের দোকানে এসে নিজেই থেমে গেছে খেয়ালই করেনি বলরাম। নিধুখুড়োর গলাটা কানে যেতে চমক ভাঙল তার। কি হে বলরাম, এমন থ মেরে দাঁড়িয়ে রইলে যে? নামো নামো, সাইকেল থেকে নামো। বলরাম কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। থতমত ভাবটা দ্রুত কাটিয়ে বলল, হ্যাঁ, এই যে নামছি। সাইকেলটা অভ্যেস মতো বটগাছটার গায়ে ঠেস দিয়ে পাতা বেঞ্চটায় বসল বলরাম। বুকের ভিতরে চলতে থাকা ঝড়টা চাপা দেওয়ার জন্য সহজ একটা হাসি নিয়ে বলল, এখনো সবাই আসেনি বুঝি? নিধুখুড়ো আলতো মাথা নেড়ে বলল, হ্যাঁ, আসেনি তো দেখছি, কিন্তু তোমারও তো আজ আসতে বেশ দেরি হলো। ব্যাপারটা কি? পথে কোনো গোলমাল নাকি? নিধুখুড়োর শেষ প্রশ্নটাই যেন বলরামের বুকে দরাম করে হাতুড়ি পেটাল। কালাপানির বিলের ওই মর্মান্তিক ঘটনা যে সে মরে গেলেও কাউকে বলতে পারবে না। বলতে পারবে না যে একটা ছেলেকে ডুবতে দেখেও সে উদ্ধার করতে পারেনি। সে একটা ভীতু কাপুরুষ। নিধুখুড়ো আলতো ঠেলা দিল বলরামকে। কি হয়েছে বলো তো আজ তোমার ভায়া? তোমায় যে একদম ঠিকঠাক লাগছে না। আরে না না, তেমন কিছু নয়। আসলে আজ অফিসের এক কলিগ জলে ডুবে মারা গেছে, তাই মনটা একটু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কি যে কখন হুট করে চলে যায় ভায়া, কেউ জানে না। ভগবানের এ এক বিচিত্র খেলা হে। যাই হোক, চা খাবে তো? কই রে হরি, হরি, বলরাম ভায়াকে এক কাপ চা দে দেখিনি। হরিদা এমনিতেই কথা খুব কম বলে, সে শুধু আলতো মাথা নাড়ল। বলরাম বুঝল তার বুকটা এখনো ধুকপুক করছে। গলার কাছে ভয়ের একটা দলা আটকে আছে পাথরের মতো। ঘাম গড়াচ্ছে কপাল বেয়ে। পকেট থেকে রুমালটা বের করে মুছল ঘামটা। নিধুখুড়ো আকাশের দিকে তাকিয়ে বলল, ও খুব ব্যবসা গরম, আকাশও ঘোলাটে, মনে হচ্ছে জোর বৃষ্টি নামবে। তারপর বলরামের থমথমে মুখটার দিকে এক পলক তাকিয়ে বলল, একটা কথা বলি ভায়া, এবার সত্যি একটা বিয়ে করো। 32 বছর খুব বেশি বয়স নয়, দিব্যি সংসার করা যায়। আরে না না, মালাকে বিয়ে করতে তোমায় বলছি না, সে তুমি করবেই কেন। সেদিন আবেগের বশে প্রস্তাবটা দিয়ে ফেলেছিলাম। আসলে মনে হয়েছিল তোমার সাথে মালার বিয়ে দিলে। সে যাই হোক গে, এসব ছাড়ো। তুমি যদি বলো তো একটা মেয়ে দেখি ভায়া, এভাবে তো চিরকাল চলতে পারে না। একা একা মানুষ বাঁচতে পারে না। আমরা আছি, গল্প গাছা করে না হয় কিছুটা সময় পার করতে পারো, কিন্তু। নিধুখুড়োর কথা শেষ হওয়ার আগেই হরিদা 2 কাপ ধোঁয়া ওঠা চা এনে দিল। খুড়ো চায়ে আলতো করে একটা চুমুক দিয়ে আবারও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই যতীনকে ঊর্ধ্বশ্বাসে ছুটে আসতে দেখা গেল। পা চালিয়ে চলো। ওই তো দেখা যাচ্ছে। সাথে আরো জনা 6 লোক। নিধুখুড়ো চায়ে আরো একটা চুমুক দিয়ে হাসতে হাসতে জিজ্ঞেস করলো, কি হলো রে যতীন, মাঠ থেকে সোজাসুজি ভাবে হরির চায়ের দোকানের দিকে ছুটে আসছিস কেন?
ব্যাটার দোকান ভাঙচুর করবি নাকি? হ্যাঁ, যতীন নিধুখুড়োর মুখের দিকে এক পলক বোবা দৃষ্টিতে তাকিয়ে রইল। পিছনের লোকগুলো থেমে গেছে পাথর হয়ে। যতীন নিধুখুড়োর আরো কিছুটা কাছে এগিয়ে এসে কেঁদে উঠল হাউ হাউ করে। নিধুখুড়ো চায়ের গ্লাসটা নামিয়ে রেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে রে যতীন? এরকম কান্নাকাটি করছিস কেন? সর্বনাশ হয়ে গেছে খুড়ো, সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে কেন? কি হয়েছে? খুড়ো, তোমার নাতির দেহটা কালাপানি জলে ভাসছে। খুড়ো, তোমার নাতির দেহটা কালাপানি জলে ভাসছে। আমরা এই দেখে এলুম। তুমি এক্ষুনি চলো খুড়ো, তুমি এক্ষুনি চলো। কি? নিধুখুড়োর শরীরটা কাঁপছে থরথর করে। ভাঙা ভাঙা গলায় সে জিজ্ঞেস করলো, তুই বলছিস যতীন? তুই ঠিক দেখেছিস তো? হ্যাঁ গো খুড়ো, ঠিক দেখেছি। শুধু আমি নয়, বিশু কালী ওরাও দেখেছে। মনে হয় ঝিলের জলে পদ্ম ফুল তুলতে তুলতে গিয়ে কোনো রকমে পা পিছলে। তুমি এক্ষুনি চলো গো খুড়ো, তুমি এক্ষুনি চলো। ডোকরে কেঁদে উঠল নিধুখুড়ো। ওরে বাপধন, এ কি করলি রে? আমার মেয়েটা যে নিঃস্ব হয়ে গেল। কাঁদতে কাঁদতেই নিধুখুড়ো সহ বাকি সকলেই প্রায় দ্রুত পায়ে কালাপানির বিলের দিকে চলে গেল। শুধু বলরাম বেঞ্চে বসে রইল পাথর হয়ে। বলরাম উঠতেই যাচ্ছিল, তখনই চিৎকারটা ভেসে এলো রাস্তা থেকে। পাপ, পাপ, মহাপাপ, কাউকে ছাড়বে না, কাউকে না, কাউকে না। বলরাম তাকিয়ে দেখল জগা পাগলা। এরকম চিৎকার সে প্রায়ই করে, তাই দুজনের কেউই বিশেষ আমল দিল না তাকে। হরিদা এতক্ষণ দোকানেই পাথর হয়ে দাঁড়িয়েছিল। ধীর পায়ে বের হয়ে এলো দোকান থেকে। কষ্টের একটা আওয়াজ ছেড়ে বসলো উল্টো দিকের চেয়ারে। মৃদুস্বরে বলল, মেয়েটা স্বামী সংসার খুইয়ে বাপের বাড়ি চলে এসেছিল। নিদুকুরও যত্নে রেখেছিল দুজনকে, কিন্তু কি যে হয়ে গেল। বলরাম চায়ের কাপটা নামিয়ে উঠে দাঁড়ালো। পকেট থেকে 2 কাপ চায়ের দাম বের করে বাড়িয়ে দিল হরিদার দিকে। হরিদা হাত বাড়ালেও দৃষ্টি স্থির বলরামের মুখে। আচ্ছা, আপনি তো একটু আগেই কালাপানি বিলের ধার ধরেই এলেন, আপনার চোখে পড়েনি? না, সেভাবে মানে আমি আমি খেয়াল আমি আমি আজ আসি বরং। হ্যাঁ। বলতে বলতেই সাইকেলটায় চেপে দ্রুত সামনের রাস্তায় অদৃশ্য হয়ে গেল। বলরাম যেতে যেতেই শুনতে পেল জগা পাগলা একইভাবে চিৎকার করে চলেছে। কেউ বাঁচবে না, কেউ না, সব মরবে, সব মরবে, সব। খাওয়া দাওয়া না করেই আজ শুয়ে পড়ল বলরাম। না, খেতে ভালো লাগছে না তার একটু। গোটা গা যেন এই ঘটনায় স্তব্ধ হয়ে গেছে। শুধু নিধুখুড়োর কান্নাটা এখনো কানে বাজে তার। ওরে বাপধন, এ কি করলি রে? আমার মেয়েটা যে নিঃস্ব হয়ে গেল। বলরামের বিবেক যেন প্রতিটি মুহূর্তে তাকে ধিক্কার দিচ্ছে। ছি বলরাম, ছি। এই নবীনগঞ্জ তার নিজের জন্মস্থান হলেও তার স্কুল, পড়াশোনা, বড় হওয়া সবই ঘটেছে মামার বাড়ি উদয়পুরে। যেদিন পোস্ট অফিসে চাকরির চিঠিটা হাতে পেয়েছিল সেদিন বলরাম অবাক হয়ে গিয়েছিল নিয়োগপত্রে জায়গাটার নাম দেখে। মনে মনে ভেবেছিল আবারও ফিরবে জন্মস্থান নবীনগঞ্জে। আজ প্রায় 1.5 বছর হতে চলল সে এসেছে এই গাঁয়ে। তাদের ভাঙা বসত বাড়িটাকে গাঁয়ের লোকই এক প্রকার বাসযোগ্য করে দিয়েছে প্রায় বিনা পারিশ্রমিকেই। নিধুখুড়ো নিজে দাঁড়িয়ে তদারকি করেছে তখন। এক প্রায় আগন্তুককে আপন করে নিতে সময় নেয়নি নিধুখুড়ো। কিন্তু সেই নিধুখুড়োর নাতিটাকে জলে ডুবতে দেখেও কাপুরুষ বলরাম বাঁচাতে পারেনি। ছি, চরম এক অপরাধ বোধ নিয়ে বিছানায় এপাশ ওপাশ করতে লাগলো বলরাম। ঘুম কিছুতেই এলো না তার। বাইরে মেঘ ডাকছে গুড়গুড় করে, হাওয়া বইছে শনশন শব্দে।
বলরাম চোখ বুজে শুয়ে পড়ল বিছানায়। ক্লান্তি আর চরম অবসাদে কখন যে তার চোখ দুটো বুজে এলো সে বুঝতেও পারল না। আর একটু পরেই ঘটল ঘটনাটা। বাইরে এখন তুমুল বৃষ্টি শুরু হয়েছে। বিদ্যুতের আলো চিরে দিচ্ছে চারিপাশ এবং কেটে যাচ্ছে জমাট অন্ধকার। কালো পিচ্ছিল একটা শরীর খোলা জানলা দিয়ে প্রবেশ করলো ঘরের ভিতর। ভাটার আগুনের মতো চোখ দুটো পাক খেলো একবার, জরিপ করলো ঘরটাকে। চেরা একটা জিভ বের হয়ে এলো মুখের ভিতর থেকে। লকলক করে নড়ল সেটা বার দুয়েক। ক্লেদাক্ত শরীরটা হামাগুড়ি দিয়ে এগিয়ে এলো বলরামের দিকে। এই প্রথম বলরামের মনে হলো সরীসৃপের মতো প্রাণীটা যেন একটা মেয়ে। দেহটা থেকে টপ টপ করে জল ঝরছে। সেই জলে ঘরের মেঝে ভিজে উঠছে। পচা পঙ্কিল একটা গন্ধে ভারী হয়ে উঠেছে পুরো ঘর। বলরামের শরীরটা গুটিয়ে গেল ভয়ে। ইচ্ছে হলো লাফ দিয়ে পালাবে, কিন্তু শরীর যেন অসাড়। বিছানায় শুয়ে শুয়ে চেষ্টা করলো হাত পা নাড়াতে, কিন্তু চেষ্টা বিফল হলো। হাত পা কিছুতেই নাড়াতে পারছে না সে। কেবল বিস্ফারিত চোখ দুটো দিয়ে এদিক ওদিক উদ্ভ্রান্তের মতো তাকালো। বেশ কিছুটা দূরে আলো আধারিতে দৃশ্যমান হলো দুটো ফর্সা হাত। হাত দুটো প্রসারিত বলরামের দিকে। বলরাম বিস্ফারিত চোখে তাকালো। একটা অবয়ব দৃশ্যমান হলো তার চোখের সামনে। বছর 18-র এক মহিলা। অবয়বের মুখটা দৃশ্যমান হতেই বলরামের শরীরটা ভয়ঙ্কর রকমের ঝাঁকুনি খেয়ে গেল। জলের একটা স্রোত প্রবল বেগে ঢুকছে ঘরের ভিতর। কালো কদাকার পিচ্ছিল শরীরটা নিয়ে মেয়েটা ভাসছে জলের মধ্যে। ভাসতে ভাসতে এগিয়ে আসছে বলরামের দিকে লকলকে একটা জিভ নিয়ে। বলরামের গলা থেকে ঘর ঘরে একটা আওয়াজ বের হয়ে এলো। জলপিশাচ, কালা পানির জলপিশাচ। ঘরের মেঝে থই থই করছে জলে। ক্লেদাক্ত শরীরটা এগিয়ে আসতে আসতে থেমে গেল হঠাৎ। মুখটা ঘোরালো মহিলা অবয়বটার দিকে। বলরাম কিছু একটা চিৎকার করে বলতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না তার। পিশাচটা এবার মুখটা হাঁ করলো। হালকা আলোয় ছুরির ফলার মতো সারি সারি দাঁত ছিকিয়ে উঠল। সেই দাঁতের ফাঁকে লেগে রয়েছে পচা মাংসের টুকরো। তার মধ্যে থেকে লম্বা জিভটা কয়েক সেকেন্ডের মধ্যে ছুটে গিয়ে পেঁচিয়ে ধরল মহিলার পাটা, আর চোখের পলকে দেহটাকে নিয়ে অদৃশ্য হয়ে গেল। মহিলা আকুল স্বরে ডাক দিল, বলু আমার বাঁচা, বলু, বলু আমার বাঁচা, বলু, বলু আমার বাঁচা। বলরামও গলা ফাটিয়ে চিৎকার করে উঠল। সুমিদি! লাফিয়ে বিছানায় উঠে বসল বলরাম। শূন্য ঘরটায় উদ্ভ্রান্তের মতো তাকালো এদিক ওদিক। মেঝেতে জ্বলছে হ্যারিকেনটা। কাঁচটা ভরে গেছে ভূষকালিতে। আলোটা ধোঁয়াটে রং নিয়ে ছড়িয়ে পড়েছে ঘরের মেঝেতে। সেখানে নেই কিছুই। বাইরে বৃষ্টি পড়ছে ছমছম শব্দে। বাজের আওয়াজ কাঁপিয়ে দিচ্ছে দেওয়াল। বলরামের শরীর থেকে দরদর করে ঘাম নামছে। হাঁপাতে হাঁপাতে অস্ফুট স্বরে সে শুধু বলল, বাপরে, কি ভয়ঙ্কর স্বপ্ন! কিন্তু কিন্তু এমন স্বপ্ন কেন দেখলাম আমি? যুৎসই কোনো উত্তর বলরামের মন দিতে পারল না। কিন্তু একটা জিনিস বলরাম বুঝতে পারল, অতীতের এক অপরাধ আজও তার বুকে থাবা গেঁথে বসে আছে। সুযোগ পেলেই সে হানা দিচ্ছে বিভিন্ন সময়, এমনকি দুঃস্বপ্নে। বিছানা ছেড়ে নামলো বলরাম। ঘরের কোণে রাখা আছে জলের কুঁজো। এক গ্লাস জল নিল কুঁজো গড়িয়ে, কিন্তু জলটা হাঁ মুখে ঢালতে গিয়েও থেমে গেল দৃশ্যটা। একজোড়া পা দেখা যাচ্ছে দরজার ফাঁক দিয়ে। বিদ্যুতের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে ভেজা পা দুটো। না, এটা কোনো দুঃস্বপ্নে দেখা দৃশ্য নয়, চোখের ভুলও নয়। বলরামের জলের গ্লাস ধরা হাতটা কেঁপে উঠল প্রবল বেগে।
গ্লাসটা শব্দ করে পড়ে গেল মেঝেতে। উকি দেওয়া পা দুটো সেই আওয়াজে নড়ল একটু, কিন্তু সরে গেল না। বলরাম কাঁপতে থাকা শরীরটা নিয়ে এগিয়ে গেল দরজার কাছে। হ্যাচকা টানে খুলল দরজাটা, কিন্তু কই, কেউ তো নেই। বলরাম নিজের মনেই বলল, তবে কি আবারও মনের ভুল? হ্যাঁ হ্যাঁ, তাই হবে হয়তো। আজকের দিনটাই। নিজের মনেই মাথা নেড়ে ঘুরতে গেল, আর ঠিক তখনই দৃশ্যটা দেখে শরীরটা পাথর হয়ে গেল যেন। বরফ ঠান্ডা একটা স্রোত মেরুদণ্ড দিয়ে বয়ে গেল তার। নিধুখুড়োর নাতিটা খালি পায়ে পেরিয়ে যাচ্ছে উঠোন। ঝমঝমে বৃষ্টি তীরের মতো ঝরে পড়ছে ছেলেটার আদুল গায়ে। বিদ্যুতের সাদাটে আলো ছড়িয়ে যাচ্ছে দেহটায়। ছেলেটা কাদা ভরা উঠোনটা পেরিয়ে যেতে যেতে মুখ তুলল বলরামের দিকে। ফ্যাটফ্যাটে সাদা দুটো চোখ, সে চোখে মনি বলতে কিছু নেই, সারা গা ফ্যাকাশে। অনেকক্ষণ কেউ জলের ভিতরে থাকলে যেমনটা হয়ে থাকে, সেই গায়ের উপর লেপ্টে রয়েছে কচুরিপানা আর শ্যাওলা। আবার সেই গন্ধটা নাকে ঝাপটা মারল বলরামের। পচা পাঁক আর পচা মাংসের মিলিত গন্ধে মুখ ঠেলে বমি উঠে আসতে লাগলো তার। আর ঘেন্না, ভীষণ এক ঘেন্না তীরের ফলার মতো ছিটকে এসে পড়ল বলরামের শরীরে। বলরামের মাথাটা ঘুরে গেল ঝাঁ করে। দুহাত দিয়ে মাথাটা চেপে ধরে খোলা দরজার সামনে এসে বসে পড়ল বলরাম। কানে এলো একটা বাচ্চা ছেলের বিকৃত কণ্ঠ। হাসি, বাঁচালে না কেন আমায়? তোমার দিকে যে আমি কত ডাকলাম, কেন এলে না? কেন কেন কেন? শেষের কথাগুলো যেন বহু দূর থেকে কেউ বলছে মনে হলো। বলরামের শরীরটা ছেত্রে পড়ে রইল খোলা দরজার সামনে, নোংরা পাপোশের উপর। কেটে গেল প্রায় সপ্তাহ তিনেক। এই 3 সপ্তাহে পাল্টে গেছে অনেক কিছুই। নবীনগঞ্জ কেমন যেন গুটিয়ে গেছে। কালাপানির জলপিশাচের আতঙ্কটা ছড়িয়ে পড়েছে গোটা গায়ে। অনেক চাষিবাসী মানুষ বিলের ধারে রাস্তাটা এড়িয়ে চলছে, ঘুর পথে যাচ্ছে মাঠের কাজে। বটতলায় চায়ের আড্ডাটা বসেছে বটে, কিন্তু সেই জমাটি ব্যাপারটি আর নেই। নিধুখুড়ো গত 2 দিন হলো আবারও আসছে, কিন্তু বেশিরভাগ সময়টাই বসে থাকে থম মেরে। হঠাৎই উঠে চলে যায় কাউকে কিছু না বলেই। বলরামের বিবেক প্রতিটি মুহূর্তে চাবুক মারে তাকে। যে গ্রামটা তাকে বাঁচার মতো রসদ দিল, সেই নবীনগঞ্জের প্রাণটুকু নিজের কাপুরুষতার জন্য বলি দিল সে। অফিসের কাজেও ভুল হচ্ছে বিস্তর। কোনো চিঠিতে ডাক টিকিট লাগাতে ভুলে যাচ্ছে, তো কোনো চিঠি মুড়ে ডাস্টবিনে ফেলে দিচ্ছে। গায়ের মানুষজনও সেই ঘটনার পর যেন কেমন চোখে দেখছে তাকে। কেমন যেন তার মনে হয় এই গায়ের মানুষজন দারুণভাবে বোঝে সেদিন বলরাম ওই পথ দিয়ে আসার সময় ছেলেটাকে ডুবতে দেখেও উদ্ধার করার কোনো চেষ্টাই করেনি। পা চালিয়ে চলো। ওই তো দেখা যাচ্ছে। ও তো দেখেছিল, ও রাস্তা দিয়েই তো ও আসছিল, দেখেনি আবার? এ কেমন অকৃতজ্ঞ ছেলে দেখো, একবার বাঁচানোর চেষ্টাও করলে না। এমনকি বিষয়টা চেপেও গিয়েছিল। আর এইগুলো মনে পড়তেই অপরাধ বোধটা যেন গলায় পা দিয়ে দাঁড়াচ্ছে তার। ভীষণ দমবন্ধ লাগে এখন বলরামের। মনে হয় এই গ্রাম ছেড়ে পালা এসে, কিন্তু কোথাও যাওয়ার উপায় যে এখন তার নেই। ট্রান্সফারের আবেদন করেছে, দেখা যাক কি হয়। কালাপানির বিলের ধার ধরেই ফিরতে হয় তাকে রোজ। একটা চাপা আতঙ্ক যেন খ্যাপা কুকুরের মতো তাড়া করে তাকে সারা রাস্তাটা পার হওয়ার সময়। মনে হয় ঘাটে দাঁড়িয়ে আছে দুটো ফ্যাটপ্যাটে সাদা চোখ নিয়ে আদুল গায়ের একটা ছেলে। সে চোখে ভীষণ ঘেন্না। আজ অফিস ছুটির পর সোজাসুজি বাড়ি গেল না বলরাম। কিছু কেনাকাটা করার আছে। গঞ্জের বাজারে গেল সে। সব কিনে ফিরতে কিছুটা সন্ধে হয়ে গেল তার।
কালাপানি বিলের ধারে যখন পৌঁছলো তখন চারপাশ অন্ধকার। সাইকেলের ডায়নামোটা জেলে রাস্তা পেরিয়ে যেতে চাইল সে। একটা অজানা বিপদ যেন সবসময় অক্টোপাসের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকছে তাকে। এখানে এলেই কেন যেন তার মনে হয় একটা মেয়ের প্যাঁচালো শরীর জল কেটে উঠে আসছে। চরম অস্বস্তি আর চাপা আতঙ্ক হয়তো গ্রাস করেছে বলরামের চেতনাকে। তাই বলরাম বুঝতেই পারল না কখন থেমে গেছে সাইকেলটা রাস্তার মাঝে। বলরামের কাঁধে কেউ হাত রাখলো একটা। শীতল একটা অনুভূতি বয়ে গেল শিরদাঁড়া জুড়ে। অন্ধকারে দাঁড়িয়ে এক ছায়া মূর্তি। বলরাম কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, কে কে? কি রে বলু, আমায় চিনতে পারলি না? আমি বুড়ো দাঁড়ে। ও বুড়ো দাদু, কিন্তু তুমি এখানে এই সময়, মানে কিভাবে তুমি এখানে? আসতে হলো রে, তোর জন্যই আসতে হলো। আমার জন্য? মানে? হ্যাঁ, তোর জন্য। কেন নিজেকে অপরাধী ভাবছিস? তোর কিছু করার ছিল না। কালাপানির বিলের গভীরে যে জলপিশাচ লুকিয়ে আছে সে টেনে নিয়ে গেছে ছেলেটাকে। তুই চাইলে কি বাঁচাতে পারতিস? তোকে বলেছি না, সব কালো জলের নিচেই একটা করে জলপিশাচ বাস করে। খবরদার, সে জলে পা দিবি না। কিন্তু বুড়োদা, ওরা যে... কথাটা শেষ হওয়ার আগেই মোটর ভ্যানের তীব্র হর্নটা বেজে উঠল বলরামের সাইকেলের ঠিক পিছনটাতে। ঘোলাটে আলোটা পড়েছে রাস্তাটার উপর। ভ্যান চালক আরো একবার হর্নটা বাজালো, তারপর পাশ কাটিয়ে চলে গেল গজগজ করতে করতে। একদলা ধোঁয়া ছুড়ে দিয়ে সামনের রাস্তায় অদৃশ্য হয়ে গেল মোটর ভ্যানটা। বলরাম উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক তাকালো, কিন্তু বুড়োদাকে কোথাও দেখতে পেল না সে। গলাটা কিছুটা উঁচিয়ে সে ডাক দিল, বুড়োদা, বুড়োদা! বলরামের ডাক কালাপানির বিলের জল আর চারপাশের অন্ধকার যেন শুষে নিল। কোনো উত্তর এলো না। বুড়োদা নেই কোথাও। বলরামের চেতনা যেন ঘটনাটার কোনো তল পেল না। নিজের মনেই মাথা নেড়ে সে সাইকেলটা চালিয়ে দিল সামনের রাস্তায়। সাইকেলটা এসে অভ্যেস মতো থামল হরিদার চায়ের দোকানের সামনে। দোকান আজ প্রায় ফাঁকাই। খালি বেঞ্চটায় গিয়ে বসলো বলরাম। একটা জিনিস সে বুঝতে পারছে, রাস্তায় বুড়োদার ঘটনাটা সত্যি হোক বা না হোক, মনের ভিতরের ভারী ভাবটা কেটে গেছে অনেকটাই। বেঞ্চে রাখা জলের জগটা নিয়ে মুখ ধুলো সে। শরীরটা একটু ভালো লাগছে এবার। একটু পরেই হয়তো রতনদা বিশুদা আসবে। ঘন্টাখানেক কাটবে আড্ডা দিয়ে। আড্ডা মজা আগের মতো হয়তো হয় না, তবুও কাটে সময়টা। একবার সামনের অন্ধকার ঢালা রাস্তাটার দিকে তাকালো বলরাম। অন্যদিন এই সময় টর্চের আলোগুলো দুলতে দুলতে এগিয়ে আসে, কিন্তু আজ সেরকম কিছুই দেখা গেল না। বলরামের গলা চায়ের তেষ্টায় শুকিয়ে গেছে। তাই হরিদাকে উদ্দেশ্য করে বলল, হরিদা, এক গ্লাস চা দাও তো, সঙ্গে দুটো লেরো বিস্কুট দিও, খুব খিদে পেয়ে গেছে। হরিদা যথারীতি মাথা নাড়ল, কিন্তু কোনো উত্তর দিল না। বলরাম বুড়োদার কথাটা মনে মনে পর্যালোচনা করলো একবার। সত্যি তো, তার কোনো অপরাধ ছিল না। চেষ্টা সে করেছিল, কিন্তু... এই যে চা আর বিস্কুট। বলরাম লেরো বিস্কুটে একটা কামড় বসালো আওয়াজ করে, তারপর আলতো করে চুমুক দিল চায়। হরিদা বসলো উল্টো দিকের বাঁশের বেঞ্চটায়। মৃদু অথচ গম্ভীর স্বরে বলল, খবরটা শুনেছেন? হরিদার কথাটার মধ্যে এমন কিছু ছিল যে সেটা নাড়িয়ে দিল বলরামের চা ধরা হাতটা। চাটা পড়ে গেল চলকে। কিছুটা কাঁপা স্বরে বলল, খবর? মানে মানে হরিদাস স্তিমিত চোখে তাকালো বলরামের দিকে। গলায় উদ্বিগ্নতা নিয়ে বলল, নিতু খুড়োর মেয়ে মালা গলায় দড়ি দিয়েছিল। খুড়ো তখন বাইরে গিয়েছিল কোনো কাজে। ঘরে ফিরে দেখে এই অবস্থা। চিৎকার চেঁচামেচিতে লোক জড়ো হয়। মালার দেহটা নামানো হয় দড়ি কেটে। হাসপাতালে সবাই মিলে নিয়ে গেছে তাকে। এখনো
প্রাণটা ধুকপুক করছে। জানি না বাঁচবে কিনা। বলরামের মনে যে সহজ ভাবটা খানিকক্ষণের জন্য এসেছিল সেটা যেন উড়ে গেল কর্পূরের মতো। হরিদা আবারও ভাঙা ভাঙা গলায় বলল, নিধুখুড়ো তো এত ভালো মানুষ, সবার আপদে বিপদে ছুটে যায়। তারই কেন এমন হয় বলুন তো? হ্যাঁ, বলরামের কাছে এর কোনো উত্তর নেই, তাই আলতো মাথা নেড়ে সে শুধু বলল, জানি না। উঠে পড়ল বলরাম, সাইকেলটার দিকে এগিয়ে গেল। জগা পাগলকে চিৎকার করতে করতে পেরিয়ে যেতে দেখা গেল। পাপ, মহাপাপ, মহাপাপ। বলরাম প্রায় নিঃশব্দে হরিদার চায়ের দোকানটা ছেড়ে চলে এলো বাড়িতে। বিছানায় বসে বসে সে ভাবতে লাগলো, জগা পাগলা যা বলছে তা কি নিছকই পাগলামি? না হলে সত্যি এমন কেন হয়? নিয়তি, কর্মফল, নাকি অন্য কিছু? ঘুম আসবে না করেও এলো শেষমেশ। অবসাদের একটা ভারী ভাব থাকে, সেই ভারী ভাবটা নিয়ে ঘুমিয়ে পড়ল বলরাম। আর ঘুমের মধ্যেই শুনতে পেল শব্দটা, কেউ ক্যাচ ক্যাচ শব্দে দুলছে। চোখ দুটো খুলতে চাইল বলরাম, কিন্তু চোখের পাতা দুটো যেন সীসার মতো ভারী, কেউ আঠা লাগিয়ে রেখেছে সেখানে। কোন রকমে খুলল চোখটা, আর চোখ খুলতেই যে দৃশ্যটা দেখল তাতে তার হৃৎপিণ্ডটা লাফিয়ে গলায় আটকে গেল। ঘরের সিলিং থেকে ঝুলছে মালার দেহটা, এবং শক্ত তুলে চোখ দুটো ঠিকরে বের হয়ে আসছে, বের হয়ে এসেছে জিভটাও। ওহ, কি বিভৎস লাগছে মায়াকে! বলরাম ছুটে গেল মালার ঝুলন্ত পা দুটোকে ধরার জন্য। যেমন করেই হোক নামাতে হবে দেহটাকে, নামাতে হবে, থামাতে হবে ওই দুলুনিটা। আর তখনই বলরাম হাতে পায়ে জোরে চোট পেল। চমকে তাকিয়ে দেখল স্বপ্নের ঘোরে এসে পড়ে গেছে বিছানা থেকে। মুখে একটা আওয়াজ করে উঠে দাঁড়ালো সে। ফিরে যেতে গেল বিছানায়, আর ঠিক তখনই চোখ আটকে গেল জানলায়। সেখানে দাঁড়িয়ে রয়েছে এক ছায়া মূর্তি, স্থির দৃষ্টি নিয়ে দেখছে বলরামকে। বলরাম কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞেস করল, কে কে দাঁড়িয়ে ওখানে? কে দাঁড়িয়ে ওখানে? আমি নিধুখুড়ো, তোমার কাছে জবাব চাইতে এসেছি বলরাম। কেন এমন করলে? কেন এমন করলে তুমি? চাইলেই তো বাঁচাতে পারতে, সব বাঁচাতে পারতে। বলরাম ছুটে গেল দরজা খুলে। নিধুখুড়োকে উদ্দেশ্য করে বলল, খুড়ো, শুনুন, সেদিন আমি থেমে গেল বলরাম। কোথায় নিধুখুড়ো? জানলার ধারে নেই কেউ। বলরাম আকুল চোখে উঠোনের দিকে তাকালো। না, সেখানেও কেউ নেই। বলরাম ছুটে গেল উঠোন পেরিয়ে, সামনের রাস্তায় দৃষ্টি ফেলল। চোখ কিছুটা বিস্ফারিত করে খুঁজতে চাইল নিধুখুড়োকে। যদি সে রাস্তা দিয়ে পেরিয়ে যায়? না, কেউ নেই সেখানেও। বলরাম ফিরে এলো নিজের ঘরে, ধপাস করে বসে পড়ল বিছানায়। সে বুঝতে পারল ভয়ঙ্কর বিপদের একটা আবর্ত পাক খাচ্ছে তাকে ঘিরে প্রতিটি মুহূর্তে। এই বিপদ থেকে বের হওয়ার উপায় কি? গ্রাম ছেড়ে চলে যাওয়া? কিন্তু গ্রাম ছাড়লেই কি বলরামের বুকের ভিতরে যেটা আঠার মতো গেঁথে আছে সেটাকে দূর করা যাবে? তিতকুটে একটা মন আর চরম অবসাদ নিয়ে বলরাম আবার শুয়ে পড়ল বিছানায়। কিন্তু চোখ বুঝতে সাহস পেল না সে। কেন যেন তার মনে হলো চোখ বুঝলেই শুনতে পাবে ভারী কিছু দোলার একটা ক্যাচ ক্যাচ শব্দ। আজ অফিস থেকে একটু আগেই বেরিয়েছে বলরাম।
একবার নিধু খুড়োর বাড়ি ঘুরে যাবে। কালকে ঘটনাটা শোনার পরও একবারও যায়নি সে। কিন্তু নিধু খুড়োর বাড়ির কাছে গিয়ে থেমে গেল বলরাম। দূর থেকে দেখল খুড়ো বসে আছে মাটির দাওয়ায় মাথা নিচু করে, এক মুখ দাড়ি, চুল উস্কো খুস্কো। একবার ঘাড় উঁচু করে খুঁজতে চাইল মালাকে, যদি তার দেখা পাওয়া যায়। মালাকে সে একবারই দেখেছিল মাস 6 আগে। নিধু খুড়ো জোর করে তাকে ধরে এনেছিল বাড়িতে। মালা কাঁপা কাঁপা হাতে চায়ের কাপটা বাড়িয়ে দিয়েছিল তাকে। তখনই এক পলক দেখেছিল মালাকে। বলরাম সাইকেলটা ঘুরিয়ে চলে আসতে যাবে, তখনই পিছন থেকে ডাকটা এলো। কি হলো, চলে যাচ্ছ কেন? এসো, ভিতরে এসো। বলরাম অপ্রস্তুত ভাবটা লুকিয়ে রেখে এগিয়ে গেল। সাইকেলটা খোলা উঠোনে রেখে গিয়ে বসলো দাওয়ার মাদুরে। কাল আর আশা হয়নি। শরীরটা এতটাই খারাপ হয়েছিল, তাই তাই আজ অফিস যাওয়ার পথে। মালা কেমন আছে এখন? ভালোই আছে, ভগবান প্রাণটুকু রেখেছে এখনো। জানি না আবার কোন দিন কি করে বসে। বলরাম কি যে বলবে বুঝে উঠতে পারল না, তাই চুপ করে বসে রইল সে। নিধু খুড়ো এক পলক তাকালো বলরামের দিকে। সে দৃষ্টির মধ্যে যে কি ছিল কে জানে। বলরামের কণ্ঠনালীটা যেন অজানা এক আশঙ্কায় কেঁপে উঠল। নিধু খুড়ো মৃদু অথচ গম্ভীর স্বরে বলল, একটা কথা জিজ্ঞাস করব, সত্যি বলবে তো? বলরাম বুঝল তার বুকের ধুকপুকুনি বাড়ছে। মৃদু স্বরে সে বলল, হ্যাঁ বলুন। গায়ের অনেকেই বলা বলি করছে তুমি নাকি সেদিন অফিস থেকে ফেরার পথে আমার নাতিটাকে ডুবতে দেখেছিলে। কথাটা কি সত্যি? না, ইয়ে মানে মানে আমি অতটা খেয়াল করিনি। আসলে সেদিন অনেকটাই দেরি হয়ে গেছিল আমার, আর মনটাও ঠিক ছিল না। আচ্ছা, বুঝেছি। তোমার তো অফিসের দেরি হয়ে যাবে, যাও তাহলে। নিধু খুড়ো আবারও মাথা নিচু করে বসে রইল। বলরাম প্রায় নিঃশব্দে চলে গেল সাইকেলটা নিয়ে। তার মন বলছে নিধু খুড়ো তার কথা পুরোপুরি বিশ্বাস করেনি। একটু একটু করে গাঁয়ের সবাই তাকে অবিশ্বাস করবে। সত্যি ট্রান্সফারটা বড় দরকার, ভীষণ দরকার। সেদিন অফিসে গিয়ে খবরটা পেল বলরাম। যে ট্রান্সফারটার জন্য আকুল ছিল সেটা মঞ্জুর হয়েছে। কিছুটা যেন স্বস্তি পেল সেই খবরটাতে। অফিস ছুটির পর অভ্যেস মতো সে এসে হাজির হলো হরিদার চায়ের দোকানে। দোকান আজও ফাঁকা, কেউ আসেনি। কে জানে, আর হয়তো কোনো দিনই হরিদার দোকানের সেই আড্ডাটা জমবে না। সময়ের সাথে সাথে হয়তো দুর্ঘটনাগুলো চাপা পড়ে যাবে। আবারও বিশু রতন এসে বসবে ভাঙাচোরা বেঞ্চগুলোতে। কিন্তু যা ভেঙে যায় তা হয়তো আর পুরোপুরি গড়ে না কোনোভাবেই। চিরফাটটা রয়েই যায় আজীবন। ওটা মনে করায় সেই দুর্ঘটনাগুলোকেও। এই যে চা আর বিস্কুট। নিজের খেয়ালেই হারিয়ে গিয়েছিল বলরাম। হরিদার ডাকে চমক ভাঙল। তাকিয়ে দেখলো হরিদার চা আর দুটো লেরো বিস্কুট নিয়ে তার সামনে দাঁড়িয়ে। বলরাম চা বিস্কুটটা নিল, তারপর বিস্কুটে একটা কামড় দিয়ে বলল, চলে যাচ্ছি গো হরিদা, তোমাদের এই গা ছেড়ে চিরদিনের মতোই এবার চলে যাচ্ছি। হরিদা দোকানে ফিরে যাচ্ছিল। বলরামের কথায় ঘুরল সে। ভ্রু কিছুটা কুঁচকে বলল, চলে যাচ্ছেন? কোথায়? ট্রান্সফার অর্ডার এসে গেছে, কাছড়াপাড়া। হরিদা ফিরে এসে বেঞ্চে বসল। ভারী স্বরে বলল, গাটা আরো ফাঁকা হয়ে যাবে। সবাই আপনাকে খুব ভালোবাসতো তো। নিদুখুরুটাও খুব একা হয়ে যাবে এবার। হরিদা উঠে চলে যেতে যাচ্ছিল। বলরাম ডাক দিল, হরিদা। কিছু বলবেন? হ্যাঁ, তোমায় কিছু জানানোর ছিল। এখানে এসো, বসো একবার। কিছুটা যন্ত্রচালিতের মতোই এগিয়ে গিয়ে বলরামের পাশে বসল সে। হাঁ করে তাকিয়ে রইল। বলরাম নিজেকে গোছালো একটু। গ্রাম ছাড়ার আগে কাউকে সে সত্যিটা বলে যাবে। বুকের ভেতর জমে থাকা অপরাধ বোধটা একটু হালকা হবে তাতে। বলরাম আলতো মাথা তুলল, তারপর মৃদুস্বরে বলল,
সেদিন নিধু খুড়োর নাতনিটাকে জলে ডুবতে আমি দেখেছিলাম। হরিদার চোখ দুটো একবার ঝিঁকিয়ে উঠেই ঠান্ডা হয়ে গেল। কিছুটা কড়া স্বরে বলল, তাহলে গাঁয়ের লোক ঠিকই বলেছে, কিন্তু একটা ছেলেকে ডুবতে দেখেও আপনি তাকে বাঁচালেন না। চেষ্টা করেছিলাম, বিশ্বাস করো হরিদা, ঘাট পর্যন্ত ছুটেও গেছিলাম, কিন্তু বলরাম কি যুক্তি দেবে তার নিজের কাছেও স্পষ্ট নয়। হরিদা একই রকম কড়া স্বরে বলল, আমরা আপনাদের মতন লেখাপড়া জানি না, অশিক্ষিত, কিন্তু এটুকু বুঝি একজন যে জলে ডুবতে বসেছে তাকে নিজের জীবন দিয়েও বাঁচাতে হয়। হ্যাঁ হরিদা, সেটাই নিয়ম। আমি সেদিন সুমিদিকেও বাঁচাতে পারিনি, আর এখন তো খুড়োর নাতিটাকেও। আমি সত্যি একটা কাপুরুষ। হরিদা এই প্রথম সুমিদির নামটা শুনল। এ গায়ে তো ওই নামে কেউ থাকে না, তাই অবাক হয়ে বলল, সুমিতি? কে সুমিতি? বলরাম চায়ে আলতো একটা চুমুক দিল, তারপর মৃদু স্বরে বলতে শুরু করলো, আমার ছোটবেলাটা যে মামা বাড়িতে কেটেছে তা তো জানোই। বড় মামার মেয়ে সুমিতা আমার থেকে বছর 7 বড় ছিল, কিন্তু আমার সব থেকে কাছের, সব থেকে আপনের ছিল ওই সুমিদি। সুমিদি ভালোবাসতো বুড়োদাকে, আর আমি ছিলাম তাদের পত্রবাহক, মানে চিঠিপত্র বই নিয়ে যেতাম তাদের লুকিয়ে। যদিও সেই বয়সে ভালোবাসা, প্রেম এইসবের মানে বুঝতাম না। আমি শুধু ভাবতাম বুড়োদা সুমিদির ভালো বন্ধু হয়। একদিন সুমিদি একটা চিঠি দিল বুড়োদাকে দেওয়ার জন্য। চিঠি দেওয়ার একটা নির্দিষ্ট জায়গা ছিল। মামাবাড়ির গায়ের পশ্চিম প্রান্তে একটা বুড়ো শিবের মন্দির, তার পাশেই বিরাট একটা দিঘি। সুমিদি আর বুড়োদা ওই শিব মন্দিরেই দেখা করত। আমি চিঠিটা নিয়ে বুড়ো শিবের মন্দিরে গিয়ে অপেক্ষা করতে লাগলাম। সময়টা তখন বিকেল গড়িয়ে গেছে, জায়গাটা এমনিতেই শুনশান। তারপর সেদিন কি হয়েছিল কে জানে, আমার যেন কেমন ভয় ভয় করছিল। রাস্তার দিকে তাকিয়ে রইলাম কখন বুড়োদা আসবে, কিন্তু তার আর দেখা পেলাম না। একটু পরেই দেখলাম একটা কালো সাপ সরসর করে মন্দিরের পাশ দিয়ে বেরিয়ে গেল। ভয়টা আরো বেড়ে গেল জানো। আমি জায়গাটা ছেড়ে দিঘির ঘাটটায় গিয়ে বসলাম। সময়টা তখন বর্ষাকাল, বৃষ্টি হয়েছিল, জায়গাটা ভিজে ছিল, তার উপর ঘাটে শ্যাওলা পড়েছে, বসার তেমন জায়গা নেই। তবুও বেশ কয়েকটা ধাপ এগিয়ে গিয়ে বসলাম একটা সিঁড়িতে। একটা পাখি এক টানা ডেকে যাচ্ছে। ডাকটা ডাকটা যেন কেমন। জায়গাটা শুনশান বলেই হয়তো ডাকটাতে আমার ভয়টা বাড়তে লাগলো। শুধু মনে হচ্ছিল কেউ যেন চুপি চুপি আমার পেছনে এসে দাঁড়িয়েছে। আমি বারবার ঘুরে ঘুরে দেখছি, কিন্তু কিন্তু কোথাও কেউ নেই। তাতে যেন ভয়টা আরো বেড়ে গেল। আমি ভয়ে প্রায় কাঠ হয়ে বসে রইলাম। একটু পরে শুনতে পেলাম রাস্তা মারিয়ে কেউ আমার দিকে আসছে। উঠে দেখতে গেলাম বুড়োদা কিনা। আর ঠিক তখনই আমার মনে হলো কেউ যেন ঝড়ের বেগে আমাকে টেনে নিল জলে। আমার দেহটা ডুবতে লাগলো জলের নিচে। আমিও প্রাণপণে চেষ্টা করলাম নিজেকে জল থেকে তোলার, কিন্তু কিছুতেই পারলাম না। আমার চোখ বড় করে দেখতে চাইলাম, কিন্তু সেখানে ঘন কালো অন্ধকার। আর আমার মনে হলো সেই ঘন কালো অন্ধকারে কোনো সর্পিল একটা প্রাণী পেঁচিয়ে ধরলো আমাকে। আমি পাগলের মতো হাত পা ছুটতে লাগলাম তার থেকে নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু পারলাম না। সে যেন আরো শক্ত করে পেঁচিয়ে ধরলো আমাকে। আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো, হাত পা আলগা হয়ে যাচ্ছে। আর ঠিক তখনই কেউ চুলের মুঠি ধরে হ্যাঁচকা টান দিল আমাকে। আমিও ভয় পেতে চেতন হারিয়ে ফেললাম। চেতনটা ফিরল বেশ কিছুটা সময় পর। একদলা জল বের হয়ে এলো আমার মুখ দিয়ে। ধোঁয়া ধোঁয়া চোখে দেখলাম বুড়োদা
বুড়োদা উদ্বিগ্ন মুখে দুহাত দিয়ে চাপ দিয়ে চলেছে আমার পেটে। আরো কিছুটা সময় পর পুরোপুরি চেতন ফিরল আমার। বুড়োদা উদ্বিগ্ন মুখে তখনও তাকিয়ে গম্ভীর স্বরে আমাকে বলল, কালো জলে কোনো দিন পা দিবি না। জলের ভিতর ভয়ঙ্কর পিশাচ থাকে, একদম টেনে নিয়ে চলে যাবে জলের গভীরে। মনে থাকবে তো? আমি শুধু আলতো মাথা নাড়ালাম, কারণ সে জল পিশাচকে তো আমিও জলের ভেতরে দেখেছি। কালো পিচ্ছিল একটা সরীসৃপ, হাসতে পৃষ্ঠে পেঁচায় শরীরটাকে। এর বেশ কিছু মাস পরেই ঘটল সেই মর্মান্তিক ঘটনাটা। সেদিন সুমিদি গিয়েছিল বুড়োদার সাথে দেখা করতে, আমিও সঙ্গে গিয়েছিলাম। কালো দিঘিতে পদ্ম ফুল ফুটেছিল। আমার খুব ইচ্ছে হয়েছিল কয়েকটা ফুল তুলতে, কিন্তু কিন্তু সাহস হলো না। বুড়োদার সাবধান বাণীটা মনে পড়ে গেল। কালো জলের ভিতর জল পিশাচ থাকে, ভুলেও কখনো পা দিবি না। সুমিদি হয়তো আমার মনের ইচ্ছেটাই বুঝতে পারল, তাই মৃদু হেসে বলল, কিরে, নিবি নাকি? দাঁড়া, তুলে দিচ্ছি। আমি আপত্তি করলাম, জানালাম কালো জলের নিচে জল পিশাচের কথাটা। সুমিদি শুনে হেসে উঠল আর বলল, সত্যি বলু, তোর বুড়োদাটাও না যেন কি যত সব আজগুবি ভয় দেখায় তোকে। ঘাটে শ্যাওলায় পা পিছলে তুই পড়ে গেলি, আর দোষ হলো। বলতে বলতেই সুমিদি এগিয়ে গেল। আমার কোনো আপত্তি সে কানে নিল না। পাড়ের দিকেই ফুটেছিল বেশ কয়েকটা ফুল, একটু নেমে সেটাই তুলতে গেল। আর আর তখনই দেখলাম সুমিদির শরীরটা যেন কেউ জলে টেনে নিল। সুমিদি চিৎকার করে উঠল, বলল, বলু, আমার বাঁচা। বলু, বলু, বাঁচা আমায়, আমার বাঁচা বলু। সুমিদি জল ঢেলে উঠে আসতে চাইলো, কিন্তু আমার মনে হলো যেন কেউ টেনে ধরে রেখেছে তাকে। সুমিদি একইভাবে ডাক দিল আমাকে, বলু, আমার বাঁচা। বলু, বলু, বাঁচা আমায়, আমার বাঁচা বলু। আমি আমি ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলাম। শুধু শুধু মনের ভিতরে কে যেন বলে চলল, চলো পিশাচ, চলো পিশাচ, নেমো না। ও জলে চলো পিশাচ আছে, নামলে তুমিও তার পেটে যাবে। ওই দেখো, 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 তোমার সুমিদি নেমেছিল। দেখো, এবার চলো পিশাচ তোমার সুমিদিকেও গ্রাস করবে। দেখো, দেখো না। বলরাম থামল। হরিদা এতক্ষণ চুপ করে শুনছিল বলরামের কথাগুলো। বলরাম থামলে মৃদু স্বরে জিজ্ঞেস করলো, ওই সুমিদিকে কি বাঁচানো যায়নি? না, বুড়োদা যখন এসছিল তখন অনেক দেরি হয়ে গেছিল। এবার বলো হরিদা, এবার তুমিই বলো, আমি কি সত্যি কাপুরুষ? হরিদা কোনো উত্তর দিল না, উঠে চলে গেল দোকানে। বলরামও উঠে সাইকেলটা নিয়ে ফিরতে লাগলো বাড়ি। বটগাছের পাখিটা ডেকে উঠল বেশ কয়েকবার। বলরাম হয়তো খেয়াল করলো না সেটা। যদি সে খেয়াল করত তাহলে বুঝতে পারত সে ডাক বিশেষ কিছুর ইঙ্গিত দিচ্ছে। আজ অফিস থেকে বলরাম যখন বের হলো তখন বিকেল বেশ কিছুটা গড়িয়ে গেছে। পোস্ট অফিস থেকে ছোট্ট একটা ফেয়ারওয়েল করেছিল সকলে, তাই একটু দেরি হয়ে গেল। রণদি তাকে খুব স্নেহ করত, তাকে একটা তাবিজ দিয়েছে সবসময় সাথে রাখার জন্য। বলরাম কথা দিয়েছে রাখবে সেটা। পকেটে হাত দিয়ে আরো একবার সেটার ছোঁয়া নিল বলরাম। কেমন একটা জোর পেল যেন। বলরাম মনে মনে ভাবলো ফুল আর মিষ্টির প্যাকেটগুলো হরিদার চায়ের দোকানে দিয়ে দেবে সে। এই নবীনগঞ্জকে দিতে পারেনি সে কিছুই।
এটুকু অন্তত সবার জন্য দিয়ে যাক। বলরামের মনে এখন চোরা স্রোত বইছে। একটা স্বস্তি যে তাকে আর অপরাধীর মতো এই গায়ে আর বাস করতে হবে না। আর একটা স্রোত বড় যন্ত্রণা দিচ্ছে তাকে। এই গ্রামটা তাকে সত্যি ভীষণ আপন করে নিয়েছিল। এদেরকে ছেড়ে যেতে বড় কষ্ট হচ্ছে তার। কিছুটা আনমনেই চালাচ্ছিল সাইকেলটা। কখন যে কালাপানি বিলের ধারে সে এসে হাজির হয়েছে খেয়ালি করেনি কোনো অজানা কারণে থেমে গেছে তার সাইকেল। চমক ভাঙল পিছন থেকে একটা টান অনুভব করতে। কেউ পিছন থেকে টেনে ধরেছে তাকে। বলরামের মেরুদণ্ড দিয়ে হিম শীতল একটা অনুভূতি খেলে গেল। কাঁপা কাঁপা ভঙ্গিতে ঘুরল সে। দেখল জগা পাগলা। বলরাম নামলো সাইকেল থেকে, মৃদু স্বরে বলল, কি হলো, কিছু বলবে? হ্যাঁ, বলবো বলবো, সব বলবো। বলরাম একটু বিরক্ত হলো, তবু সেটা চেপে রেখে বলল, বলো, কি বলবে? ওই ওই কালাপানির বিলের জলে সে ঘুমিয়ে আছে। কে ঘুমিয়ে আছে? আমার আমার নাতনি গো, আমার নাতনি জবা। বৌমা মারা যাওয়ার পর আমার ছেলে কিশোর একটা বিয়ে করে। ভেবেছিল মেয়েটা মায়ের আদর পাবে, কিন্তু সে শয়তান মেয়ে বাড়িতে আসার পর থেকেই জবা আর আমার উপর অত্যাচার করত। খেতে দিত না ঠিক মতো। যুগল এসব দেখে 18 বছর হতেই মেয়ের বিয়ে দিয়েছিল। কিন্তু ওরা কপালে এমন ভাগ্য করে জন্মেছিল যে তার শ্বশুর বাড়িও সুখের হলো না। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই পনের বকেয়া টাকা আদায় করার জন্য জবার শাশুড়ি, বর, ননদ সবাই চাপ দিতে থাকে। এদিকে এই বাড়ি থেকেও ওর সৎমা কোনো টাকা পয়সা দিতে চায় না। অগত্যা একদিন শাশুড়ি আর বর মিলে আমার নাতনিটাকে এমন মারল যে চিরজীবনের মতো তার কোমর ভেঙেছে, পঙ্গু হয়ে পড়ে রইল বাপের বাড়িতে। নাতনি আমার হেগে মুতে পড়ে থাকতো। শেষের দিকে পাগলের মতো হয়েছিল, কথা বলতে পারতো না ঠিক করে। একদিন ওর সৎ মা বাড়িতে ওর ভাইকে ডেকে আনে। তারপর ওই দিদি ভাই মিলে চলে ষড়যন্ত্র। আপদ বিদেয় হলে যে ওরা বাঁচে। সেদিন রাতে ওকে মেরে ওই কালাপানির বিলের জলে দুজনে মিলে ওর শরীরটা ডুবিয়ে দেয়। না 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 না, এখানে তো নয়, এখানে নয়, এখানে নয়। কোথায় যেন ফেলে দিল? কোথায় কোথায় ফেলে দিল? না, মনে পড়ছে না, কিছুতে মনে পড়ছে না। কোথায় কোথায় ফেলে দিল? বিড়বিড় করে বলতে বলতে জগা পাগলা চলে গেল রাস্তা ধরে। বলরাম এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে শুনেছে জগা পাগলার নাতনি নাকি নিরুদ্দেশ হয়ে গেছে। কে জানে আসল সত্যিটা কি? বলরাম নিজেকে গুছিয়ে আবারও যেতে লাগলো। আর তখনই জলে ছপাত ছপাত শব্দটা কানে যেতেই তাকালো সে। আর দৃশ্যটা দেখে থমকে গেল বলরাম। জলের উপর ভেসে আছে একটা মহিলার মুখ। হাত দুটো জলে আঘাত করছে পাগলের মতো। বলরাম সাইকেলটা ফেলে ছুটে গেল ঘাটে। এক মুহূর্ত থমকালো। কালা পানি জলের ভিতর নড়ছে কালো সরীসৃপের মতো জল পিশাচটা। বহু দূর থেকে যেন যুগপথ দুটো মানুষের গলা শোনা গেল। কালো জলের ভিতরে থাকে জলপিশাচ, কখনো জলে পা দিবি না। এটুকু জানি, নিজের জীবন দিয়ে বাঁচাতে হয় অন্যের জীবন। বলরাম ঝাঁপ দিল জলে। এলোমেলো জল কেটে এগিয়ে গেল মহিলার দিকে। আর মহিলার মুখটায় চোখ পড়তেই চিনতে পারল সে মালা, নিধু খুড়োর মেয়ে। চরম হতাশায় সে আবারও ডুবে মরতে চাইছে, কিন্তু বলরাম কি পারবে তাকে উদ্ধার করতে? কিছুটা যেতেই বলরাম বুঝতে পারল তার শরীরও ডুবতে শুরু করেছে। চোখের সামনেটায় ধোঁয়া জমাট হচ্ছে।
জল পিশাচের ভয়টা গুঁড়ি মারছে বুকে। হয়তো পিচ্ছিল ক্লেদাক্ত সরীসৃপের মতো কেউ এগিয়ে আসছে তার দিকেই। দীর্ঘ নখর যুক্ত হাত দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে তাকে, টেনে নামাবে জলের অতলে। মাথাটা একবার জলে দুলিয়ে এগিয়ে গেল সে। ভাটার আগুনের মতো চোখ দুটো ঘুরছে, লম্বা জিভটা ইস্পাতের মতো লক লক করছে শিকার ধরার আনন্দে। ওটা দিয়েই পেঁচিয়ে ধরবে বলরামের গলা। বলরামের মন বলল এই জগা পাগলার সেই বিকলাঙ্গ নাতনি, যে আজও রয়ে গেছে এই কালাপানির জলের অন্ধকারে। জেগে ওঠে পিশাচ রূপে, সুযোগ পেলেই নিতে চায় শোধ এইভাবে। শিকার হয়ে যায় অনেক নিরীহ প্রাণ। বলরাম শরীরের সমস্ত শক্তিকে জড়ো করল। না, আজ আর সে ভীতু কাপুরুষ থাকবে না। এই শরীরে যতক্ষণ প্রাণ থাকে ততক্ষণ লড়বে ওই পিশাচের সাথে। বলরাম গায়ের সমস্ত জোর দিয়ে মুঠোটা চালিয়ে দিল এগিয়ে আসা পিশাচটাকে লক্ষ্য করে। ঘুষিটা জল কেটে আঘাত করলো তার মুখে। মেয়েটার শরীরটা একটা পাক খেয়ে ঘুরল জলে, মুখটা হা হলো, বের হয়ে এলো দাঁতের শাড়ি। হিংস্র কামড় বসালো বলরামের হাতে। বলরামের শরীরটা ঝাঁকুনি খেয়ে গেল, হাত গড়িয়ে নামলো রক্ত। বলরাম দেখলো ওই পিশাচের এক হাতে ধরা মালার চুলের মুঠি। সে এক মুহূর্ত গোছালো নিজেকে, ক্ষতবিক্ষত ডান হাতটাই বাড়ালো সে মালাকে ধরার জন্য। হিংস্র মহিলা দীর্ঘ নখরযুক্ত একটা হাত ছুঁতে চাইল বলরামকে, কিন্তু সেটা বলরামের বুকে ছুঁতেই ছিটকে সরে গেল হাত। জলের মধ্যেই যেন একটা বিদ্যুৎ খেলে গেল। রণুদির দেওয়া কবচ প্রতিঘাত করেছে হিংস্র অবয়বকে, আর দেহটাও মালার চুলের মুঠি ছেড়ে দিয়ে নেমে গেল জলের অন্ধকারে। মালার দেহটাও নামতে লাগলো নিচে। বলরাম ধরতে চাইল কিন্তু পারল না। বলরাম বুকের সাহস আরো জড়ো করলো। আজ সে নিজের জীবন দিয়ে হলেও বাঁচাবে মালাকে, প্রমাণ করবে সে ভীতু কাপুরুষ নয়। জীবন সে বাজি রাখবে আজ। বলরাম নামলো জলের নিচে। দম যেন ফুরিয়ে আসছে, শরীর শিথিল হয়ে আসছে, তবুও লড়াই করছে বলরাম। মালার প্রায় অচেতন দেহটাকে ধরলো ডান হাত দিয়ে, আর তখনই চোখে পড়ল কঙ্কালটাকে। জলের ভিতর চোখ বিস্ফারিত করে দেখল কঙ্কালে দড়ি দিয়ে পাথর বাঁধা। বলরাম বুঝতে পারল জগা শুধুই পাগল নয়, যা বলতে চায় সেটা বড় সত্যি। কঙ্কালটাকে ধরল শক্ত মুঠিতে, তারপর মালার অবচেতন দেহটাকে এক হাতে আর কঙ্কালটাকে অন্য হাতে ধরে টানতে টানতে এগিয়ে চলল পাড়ের দিকে। পাড়ে উঠে কঙ্কালটাকে ছুঁড়ে ফেলে মালার দেহটাকে যত্ন করে সে নামালো। বলরামের বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে, দম একেবারে ফুরিয়ে এসেছে তার। শরীরটা কাঁপছে থরথর করে। ধপাস করে বসে পড়ল সেও। চোখ দুটো ধোঁয়া ধোঁয়া হয়ে এলো, আর তখনই দেখতে পেল বিশু, রতন, নিধুকুড়ো হৈ হৈ করে ছুটে আসছে তাদেরই দিকে। সব গোছগাছ ছাড়া এবার চলে যাওয়ার পালা। যে নবীনগঞ্জ তাকে অপরাধীর কাঠগোড়ায় দাঁড় করিয়ে দিয়েছিল, তারাই ধন্য ধন্য করছে এখন। একটা জিনিস বলরাম বুঝেছে, কালো জলের গভীরে যে জলপিশাচ বাস করে, তার থেকেও ভয়ানক পিশাচ বাস করে মানুষের মনের গভীরে। ছোটবেলার কোনো ঘটনা অথবা বড়দের অতিরিক্ত সাবধানবাণী জন্ম দেয় সেই পিশাচের। সময়ের সাথে পিশাচ বড় হয় আর খুবলে খেয়ে নেয় মানুষের সাহস। তাকে ভীতু কাপুরুষে পরিণত করে। ছোটবেলায় তার দিঘির জলে দুর্ঘটনা, ক্রমে পিছলে পড়া আর বুড়োদার মাত্রাতিরিক্ত সাবধানবাণী যে জলপিশাচের জন্ম দিয়েছিল তার বুকে, বলরাম পেরেছে আজ তার বধ করতে। কোথাও যেন একটা স্বস্তি লাগছে তার। বাক্সটা গোছানো হলে ডালাটা চাপ দিয়ে বন্ধ করে দিল বলরাম। কাল সকাল 8টায় বাস ধরবে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়বে। হঠাৎই দরজায় একটা টোকা পড়ল। বলরাম কিছুটা অবাক হলো, নিজের মনেই বলল, এই সময় আবার কে এলো? দরজা খুলে অবাক হয়ে গেল। নিধুকুড়ো দাঁড়িয়ে, হাতে একটা বাটি, আলগা হাসি নিয়ে বলল, এই যে ভায়া, নাও একটু তরকারি নিয়ে এলাম। মালা মাই রেঁধেছে, বারণ করলাম এই শরীরের অবস্থা, শুনল না। কাল চলে যাবে তো, তাই তাই একটু দিতে এলুম। বলরাম নিল বাটিটা, মৃদুস্বরে বলল,
এইসবের আবার কি দরকার ছিল? নিধুখুড়োর চোখের পাতাটা আলতো নড়ল, মৃদুস্বরে বলল, হ্যাঁ, দরকার ছিল না হয়তো, ভালোবেসেই দিলুম, বড্ড আপন করে ফেলেছিলুম তো। তো যাই হোক, খেয়ে নিও তাহলে, কেমন? আমি আসি, মেয়েটাও আবার একা আসে তো। হ্যাঁ, আমি 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 আসি আমি। হ্যাঁ। বলে চলে যেতে গিয়েও ঘুরে জিজ্ঞেস করলো, ও, একটা কথা জানাতে তো ভুলেই গেছি। পাড়ার লোক জগার নাতনির কঙ্কালটা সৎকার করতে নিয়ে গেছে। বড় ভালো একটা কাজ করলে ভায়া। কালাপানির বিলটাকেও পিশাচ মুক্ত করলে। বড় ভালো কাজ করলে ভায়া, বড় ভালো কাজ। বলরাম এক পলক দেখল নিধুখুড়োকে, মৃদুস্বরে বলল, একটু দাঁড়ান। বলে একটা চাবির গোছা এনে খুড়োর হাতে দিয়ে বলল, এটা আপনার কাছে রাখুন। মালাকে বলবেন যদি পারে প্রতিদিন সন্ধ্যায় এসে যেন তুলসী তলায় জল দিয়ে যায়। নিধুখুড়ো এক পলক দেখল বলরামকে, ভারী স্বরে বলল, বেশ, তাই বলবো। বলেই দ্রুত ঘুরল, আলতো হাতে মুছল চোখ থেকে গড়িয়ে পড়া জলের স্রোতটাকে। তারপর ধীর পায়ে উঠোন পেরিয়ে চলে গেল। বলরাম পিছন থেকে ডেকে বলল, পুজো ছুটিতে আবার আসবো, একটা বড় কাজ এখনো বাকি আছে। শুনলেন হেমন্ত দত্তের কলমে কালাপানির জলপেশাচ। গল্পটির সূত্রধার ও গল্পের কথক আমি ইভান। বিভিন্ন চরিত্রে শুভদীপ, রক্তিম, বর্ষা, মলয়, শুভাশিস, সৌম্যদীপ, সৌরভ, দীপম এবং কৌস্তব। আবহে ফিনিক্স। শব্দ সংযোজন, পোস্টার, অ্যানিমেশন ও ভিডিও এডিটিংয়ে মলয়। গল্পের স্ক্রিপ্টিং, পোস্টার ডিজাইন ও সমগ্র পরিকল্পনায় সৌম্যদীপ। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের সপ্তাহে। আর অবশ্যই সবসময় মনে রাখবেন, ভয় পাওয়া ভীষণ জরুরি। শুভরাত্রি।